নমস্কার, শুরু করছি হাল্লা বল। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আর হাল্লা বলের শুরুতে একটা ছবি দেখায়, চলুন ফুল স্ক্রিন এই ছবিটা দেখি। এই দেখি দিল্লির বুকে এই পোস্টার পড়েছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে নেতৃত্ব দিতে চলেছেন আইএনডিআইএ-কে, এবং এটাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমার সেই জায়গাটা তৈরি হয়েছে যে আমি নেতৃত্ব দিতে পারবো। এবার দিল্লির বুকে দাঁড়িয়ে এই রকম একটি পোস্টার দেখুন, ভালো করে ছবিটা দেখুন, ভালো করে দেখুন। একদিকে তৃণমূলের বিধায়ক সংখ্যা কমে কোথায় পৌঁছাচ্ছে আমরা বুঝতে পারছি না, সাংসদ সংখ্যা কমে কোথায় পৌঁছাচ্ছে বুঝতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন আইএনডিআইএ-তে যে গুরুত্বপূর্ণ আজকে বৈঠক, সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য। আর সেখানে পোস্টার পড়ছে যে রাহুল গান্ধীকে দিয়ে হবে না, আমি এবার নেতৃত্ব দেবো। তাহলে বোঝা যাচ্ছে ইন্ডি জোটের কি অবস্থা হচ্ছে। আবার এখানে যিনি কংগ্রেসের মুখপাত্র রয়েছেন, আমি তাকে দিয়ে আজকে অনুষ্ঠানটা শুরু করতে চাইবো। চার্লস দা রয়েছেন, চার্লস নন্দী বিজেপি মুখপাত্র, নীলাঞ্জন দাস রয়েছেন তৃণমূল মুখপাত্র, এবং দোলন দাস রয়েছেন কংগ্রেস মুখপাত্র। দোলন দি, আপনাকে দিয়ে শুরু করি। আজকে এই ছবি দেখতে হচ্ছে দিল্লির বুকে, রাহুল গান্ধীকে দিয়ে হবে না। সেটা তো বলছে কে, সেটা দেখতে হবে। আপনি যার নাম বললেন তিনি অলরেডি ফেলিওর ইন ওয়েস্ট বেঙ্গল, তো তার কথার কোনো গুরুত্ব আছে? তিনি কে, তার কোনো ভূমিকাই নেই। তার দলের যে সাংসদরা তারাই আজকের বিজেপির যে মুখ্যমন্ত্রী তার সঙ্গে আজকের তারা লুকিয়ে তারা আজকের নেতৃত্ব তাদের সঙ্গে মিটিংয়ে বসেছেন। অতএব সেখানে মমতা ব্যানার্জি কী বলছেন তার নিজস্ব কোনো অস্তিত্ব নেই। তার বলা, তার পোস্টার, সে নিজে একটা পোস্টার দিয়ে পুরো পয়সা আছে, কোটি কোটি টাকা চুরি করেছে, পোস্টার আছে, একটা ছবি রাহুল গান্ধী লাগিয়ে বসিয়ে দিয়েছে, সে নিজে বলছে আমি নেতৃত্ব দেবো। আমরা কি এটা কি কোনো জানতে পেরেছি যে কোনো কিছুর মাধ্যমে? সেটা উনি বলছেন। আমাদের যে প্রধান নেতা যিনি রাহুল গান্ধী, তিনি কি বলছেন যে মমতা ব্যানার্জি নেতৃত্ব দেবেন? কেউ যদি গায়ে পড়ে এসে বলে যে আমি নেতৃত্ব দেবো, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখানে কখনোই বলছে না ইন্ডিয়া জোটের নেতৃত্ব মমতা ব্যানার্জি দেবে। কখনোই জাতীয় কংগ্রেস বলছে না যে ইন্ডিয়া জোটের নেতৃত্বটা মমতা ব্যানার্জি দেবে। কারণ এখানে যে কটা দল আছে প্রত্যেকের সমন্বয়ে স্থির হবে। আজকের যে মিটিংটা ছিল সেটা কিন্তু কোনো আপনার দেখুন যেগুলো ছিল ইস্যু ভিত্তিক আজকে মিটিং ছিল। আজকে ইস্যুগুলো ছিল, আমি তার পাশে একটু আজকে ইস্যুগুলো যেটা ছিল আপনার তেলের দাম বৃদ্ধি, তারপরে আপনার হকারের ব্যাপার, এবার বিভিন্ন ইস্যু নিয়ে আজকে রাজনৈতিক, তারপরে কৃষকদের তারপরে যে আপনার নেটের যে আপনার যে প্রশ্নপত্র বেরিয়ে গেছে, প্রত্যেকটা ইস্যু নিয়ে আজকের এই বৈঠক ডাকা হয়েছিল। এখানে কোনো 29-এ যে কি হবে বা আগামী দিনকে নেতৃত্ব দেবে বা কেউ দেবে না, সেই নিয়ে কিন্তু কোনো বক্তব্য এখানে পেশই হয়নি। উনি যদি বলে যে বৈঠকটা হয়েছিল কিছু এজেন্ডা আগামী দিনে ঠিক করার জন্য, যে কি পথে এটা এগোচ্ছে, আইএনডিআইএ কি পথে এগোচ্ছে, সেখানে পোস্টারগুলো পড়ছে। পোস্টার দেখে রাজনীতি হয় না, তাহলে মমতা ব্যানার্জি আসলো না কেন? আজকের আপনি প্রত্যেকটা যে এই যে বিধানসভার যে ভোট গেল, পোস্টারে তো আপনাদের তৃণমূলের তো 6 লাভ, মানে একটা জায়গা নেই বিরোধীদের যে পোস্টার লাগাবে বলে। না কংগ্রেস না সিপিএম কোনো পোস্টার লাগাবার জায়গাই নেই। বিজেপি কিছু লাগিয়েছে কারণ বিজেপিরা ক্ষমতায় ছিল না, এখন ক্ষমতাতে এসছে। আর তৃণমূল পোস্টারে 6 লাভ। তার পোস্টারে 6 লাভ মানে কি আপনার মমতা ব্যানার্জি কি সত্তা এসে গেল? তাই হয়তো 80টা পেল, তার থেকেও আবার দল চলে। দলটা আজকে থাকবে কি না আর সেটা আগে দেখুন। উনি এমন একটা দল তৈরি করলো যে দলের লোকেরা তার দলের বিধানসভার লোক, মানে বিধানসভা যারা জিতেছেন এমএলএদেরকে বিশ্বাস করতে পারছেন না। তাহলে মমতা ব্যানার্জি কি বললো তাই নিয়ে আমাদের কিছু আসে না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সোনিয়া গান্ধীর পাশে বসেছিলেন, বুঝতেই পারে সেটা ইন্ডিয়া জোটের একটা হতেই পারে। আমি সেই কথা বলছি না। উনি যদি গায়ে পড়ে এসে আজকে আমি যদি আজকে তৃণমূলের পাশে এসে বসি, তার মানে কি আমি তৃণমূল হয়ে গেলাম? আমি বলছি কনফিডেন্সের কথা। বিধায়ক কতজন, আমি আবার বলছি, শুরুতেই বলেছিলাম বিধায়ক কতজন আছে আমরা জানি না, সাংসদ কতজন আমরা জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন না। তারপরে এই আমরা আগেও বলেছি। এক মিনিট না, আমি একটু নীলাঞ্জনের কাছে আসবো। দনন্দি, আমি একটু নীলাঞ্জনের কাছে আসবো। নীলাঞ্জন, এই যে যেখানে বৈঠকটা হচ্ছে তার থেকে ঢিলছোড়া দূরত্বে আরো একটা বৈঠক হলো বিজেপির এক মন্ত্রীর বাড়িতে। আমরা দেখলাম বেশ কিছু সাংসদ তারা পৌঁছে গেলেন, সেই বৈঠক হচ্ছে। এই বৈঠক থেকে বেরিয়ে এখনো একদম ক্লিয়ার লিস্ট না হলো 20 জন সাংসদ, যেটা জানতে পারছি যে ঘর শূন্য করে হয়তো আগামী দিনে অন্য কোনো পথে পা বাড়াতে পারেন। না, এই 20 জনের ব্যাপারটা তো একদমই একটা মানে বিভ্রান্তিকর একটা ফিগার, যেটা একজন মাননীয় সাংসদ তিনি এটা বলেছেন। কিন্তু এই 20 জনের লিস্টটা তাহলে আমাদের দেখতে হবে যে 20 জন কারা। শুনছি নাকি ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার তিনি নাকি একটা চিঠি দিয়েছেন উপরাষ্ট্রপতিকে। তো আমরা দেখতে চাই যে সেই 20 জন কারা।
সেটা যতক্ষণ না দেখতে পাচ্ছি, কারণ আমাদের কাছে যা হিসেব আছে যে আমাদের যারা সাপোর্ট করছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা রয়েছেন, সেই নাম্বারটা তো আমাদের কাছে জানা। তো ওই জন্য আমরা দেখতে চাই যে এই 20 জন কারা। আর এই 20 জন কিছু মানুষের আমি 11 জন কিছু মতো নাম 11-12, ওইটাই তো বলছি, 11-12 যদি হয় তাহলে তো এরা দলত্যাগ বিরোধী আইনে, এরা তো প্রত্যেকে সেই 11 জন কি 12 জন, তারা তো দলত্যাগ বিরোধী আইনে তাদের প্রত্যেকের তো মানে সাংসদ পদ তো চলে যাওয়ার কথা, চলে যাবে। তারা কি করে একটা আলাদা গ্রুপের কথা বলে, আলাদা ব্লক তৈরি করার কথা যেটা বলছে, সেটা কি করে তারা বলছে আমি জানি না। সেটা আমি তাদের চ্যালেঞ্জ করছি, আমি কাকলি ঘোষ দস্তিদার, তাকে আমি চ্যালেঞ্জ করছি যে আপনি সেই চিঠিটা বার করুন যেখানে 20 জন লোকসভার সাংসদ, মাইন্ড ইউ লোকসভার সাংসদ 20 জন কারা সাইন করছে, সেটা আমরা দেখতে চাইবো। আপনি একটু আগে যে ছবিটা দেখাচ্ছিলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি এই পোস্টার তৃণমূল কংগ্রেস লাগায়নি, কারণ তৃণমূল কংগ্রেস মনেই করে না যে এই যে ইন্ডিয়া জোটটা একটা আইডিওলজিক্যাল অ্যালায়েন্স, যেটা আমরা কেন্দ্রে বিজেপির যে সরকার আছে তারা যে ফ্যাসিবাদী কায়দায় যে কাজকর্ম করছে তার বিরুদ্ধে 2023 সালে এই অ্যালায়েন্সটা গঠিত হয়েছিল। এটার মানে এটা নয় যে প্রত্যেকটা জায়গায় জায়গায় সিট শেয়ারিং হয়েছে, সেটা হয়নি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একা লড়েছে, পাঞ্জাবের ক্ষেত্রে আম আদমি পার্টি একা লড়েছে, দিল্লিতে আম আদমি পার্টি আর কংগ্রেস একসাথে লড়েছিল। তো এইরকম মানে এটা স্টেট বাই স্টেট ব্যাপারটা হয়েছে। তো আমরা এটা মনেই করি না যে এখানে একক কোনো দল বা একক কোনো নেতা বা নেত্রী তারা এই অ্যালায়েন্সকে নেতৃত্ব দেবে। এটাকে আমরা সবসময় একটা রাউন্ড টেবিল কনফারেন্স হিসেবেই দেখি, এবং সেখানেও আপনি দেখছেন যে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ভারতবর্ষের তিনি আজকে ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট পলিটিশিয়ান। ওইখানেও যে মিটিংটা হয়েছে সেখানে তিনি সিনিয়র মোস্ট ছিলেন। অ্যাবসলিউটলি তিনি সিনিয়র মোস্ট। তিনি 84 সালে যখন ইন্দিরাজি মারা যান তারপরে না আমাকে তো বলতে হবে সিনিয়র মোস্ট হিসেবে পলিটিশিয়ান তো অন্য জিনিস। আর ওই জায়গাটা তার জন্য ওখানে দেখবেন লেখা আছে, তাকে নেম প্লেট দিয়ে লেখা আছে মমতা ব্যানার্জি। তিনি মমতা ব্যানার্জি নিজের জায়গায় বসেছেন। তো দুজন লিডার অফ দ্য অপোজিশন, লোকসভা রাজ্যসভা তারা বসেছেন, তারপরে কংগ্রেসের সংসদীয় দলের নেত্রী, তারপরে তৃণমূল কংগ্রেস সংসদীয় দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসেছেন। কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, আমি তো সেটাই কথা বলছি না। আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জানি না পোস্টার কে, আমি বারবার বলছি পোস্টার তৃণমূল কংগ্রেস লাগায়নি, আমি এটা দায়িত্ব নিয়ে বলছি। এটা কে লাগিয়েছে? এটা কংগ্রেস লাগিয়েছে না বিজেপি লাগিয়েছে? না এই ধরনের কোনো যুক্তিহীন কথা। আপনি ছবিটা পোস্টারটা দেখুন, মমতা ব্যানার্জি এত বড় করে রাহুল গান্ধী ছোট, যেখানে কংগ্রেস যদি পোস্টার লাগায় কংগ্রেস ওখানে মাসবে চলে। আরেকবার দেখাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা কত বড় আর রাহুল গান্ধীর মুখটা এইটুকু করে, ছোট্ট মতো। সোনিয়া গান্ধী অবশ্যই সেটা ইন্ডিয়া জোটের ছবিটা উনি দেখাচ্ছেন যে কংগ্রেসের জোটটা কার টাকা। আচ্ছা জোটটা কার টাকা? না আমাকে একটা কথা বলো নীলাঞ্জন, আমাকে একটা কথা বলো। আমি বলছি এই অ্যালায়েন্সের নামকরণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইন্ডিয়া অ্যালায়েন্সের নামকরণ, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স, এই নামটাও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই জন্য এবং আমি আসবো, আমি চার্লসের কাছে আসার আগে যখন সোমেন মিত্র ছিল তখন মমতা ব্যানার্জি বাচ্চা ছিল, ঝগড়া করার সময় দেব, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছে। রাজনীতিতে কোনো বাচ্চা বড় হয় না, রাজনীতিতে কোনো বাচ্চা বড় হয় না, যে রাজনীতিতে ক্ষমতা লড়াই থাকে সেই বড় হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা রিয়াকশন শোনাবো। কিছুদিন আগে এই আজকে বৈঠক করছেন, সোনিয়া গান্ধীর পাশে বসেছেন, ওনাকে জড়িয়ে ধরছেন, ওদের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক আছে আমরা জানি। কিন্তু যাই হোক, আমি আবার বলছি রাজনীতিতে সবসময় সম্ভাবনা শিল্প থাকে, এবং কিছু ক্ষেত্রে এটা করতে হয় যে রিজিনাল কিছু ইস্যু থাকে, ন্যাশনাল কিছু ইস্যু থাকে, তার প্রেক্ষিতে বক্তব্যগুলো বদলাতে থাকে, মনোভাবগুলো বদলাতে থাকে। কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সম্পর্কে প্রতিক্রিয়া শোনাবো আপনাদের, দেখুন কি বলেছিলেন। ও কংগ্রেস যতই হুসফাস করুক আর ফোসফাস করুক, বাংলায় আমাদের বিরুদ্ধে লড়াই করবে প্রত্যেকটা সিটে। আর অন্য জায়গায় কি করে আশা করে যে আমরা গিয়ে ওদের সাপোর্ট করে দিয়ে আসবো? আমরাও তো কংগ্রেস করতাম, ছেড়ে দিয়ে চলে এসেছিলাম কেন? বিকজ দে চিটেড আস, চিটেড দ্য পিপুল অলসো। সেই জন্য এবং পরপর 3টে গভর্নমেন্ট আমরা তৈরি করেছি। প্রথমটায় তো কংগ্রেসকে আমরা সাহায্য করেছিলাম তাদের আমাদের সাথে এসে কাজ করবার জন্য, তাও তারা মাঝপথে ছেড়ে দিয়ে চলে এসেছিল। হ্যাঁ, আমরা ছেড়ে দিয়ে চলে এসেছিলাম ইউপিএ। কেন ছেড়ে দিয়ে চলে এসেছিলাম? রোজ গ্যাসের দাম বাড়তো বলে। সিপিএম এর সবচেয়ে বড় শত্রু সেদিন আমাদের ছিল যারা অটল বিহারী বাজপেয়ীদের সাথে হাত ধরেছিল,
সেদিন কংগ্রেস আপনারা কি করে সিপিএমকে সাপোর্ট দিলেন? কিন্তু আজ পর্যন্ত যেদিন থেকে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসছেন, কংগ্রেস কোনো লড়াই করেছেন? কংগ্রেসের ওপর নির্ভর করা যাবে না। কংগ্রেস কম্প্রোমাইজ করে, আমরা কম্প্রোমাইজ করি না। চার্লস দা, ইন্ডিজোটের পিন্ডি পাকাটা কি সময়ের অপেক্ষা? না দেখুন, আমি জানি না এরা কোন 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 ঘোরে আছে। সেই মমতা ব্যানার্জি একবার বলছিলেন না, তার পিএম হওয়ার ইচ্ছা আছে, তার ইন্ডিয়া জোটের সব ওনার লিড করার ইচ্ছা আছে। এটা কি মানে গরুর গাড়ির হেডলাইট নাকি? যে বাংলা সামলাতে পারে না সে কাজে ভারত সামলাতে, এগুলো এক। আর দুই হচ্ছে যে ইন্ডি জোটে আছেটা কি? একটু আগে আমার তৃণমূলের যিনি আছেন তিনি বলছিলেন যে নীলাঞ্জন বাবু বলছিলেন যে ইন্ডি জোট নাকি একটা আইডিওলজিক্যাল ব্যাপার, একেবারেই না, পুরো ধান্দাবাজি, পরিবারবাদ। আপনি দেখুন না কে কে আছে ইন্ডিয়া জোটে। সোনিয়া গান্ধী পরিবারবাদ, তার রাহুল গান্ধী। ওদিকে আসুন লালু প্রসাদ যাদব পরিবারবাদ, তার ছেলে তেজস্বী। এদিকে আসুন দিদি, তার পিসি, তার ভাইপো। ওদিকে চলে যান আপনি শরদ পাওয়ার, ওদিকে সুপ্রিয়া সুলে। তো এই তো ডিএমকে, স্টালিন, আপনাদের সঙ্গে আমি কথা, আপনাদের ডিস্টার্ব করিনি, আমি বলতে দিন। এটা হলো একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যে একটু আগে মমতা ব্যানার্জি রাহুল গান্ধী নিয়ে যে কথাগুলো বলছিলেন সেটা তো ঠিক আছে, উনি এভাবেই বলে থাকেন। কারণ মমতা ব্যানার্জি, মনে রাখবেন, সবচেয়ে বড় গাদ্দার। যে মমতা ব্যানার্জিকে কংগ্রেস খাইয়ে পড়িয়ে মানুষ করেছে, যে মমতা ব্যানার্জি, আজকে মমতা ব্যানার্জি হচ্ছে কংগ্রেসের জন্যে, যে কংগ্রেসের টিকিটে উনি অতবার এমপি হয়েছেন, সেই কংগ্রেসের সঙ্গে সবচেয়ে বড় গাদ্দারি মমতা ব্যানার্জি করেছে। এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট ছবি হয় মানে একটু রাখুন দিদি প্লিজ, আইএনডিআই এর মানটা রাখুন। এই প্যানেলে বসেও আপনারা ঝগড়া করছেন। আইএনডিআই এর জোটটা, আইএনডিআই এর প্লিজ প্লিজ আমি আসলে চার্জার বক্তব্য বিজেপি দালাল তো তুই আচ্ছা একটু শেষ করে নি, চার্জার শেষ করে নি, ধরুন দি আমি লাস্ট পয়েন্ট হচ্ছে যে একটু আগে আপনারা দেখাচ্ছিলেন যে মমতা ব্যানার্জি কংগ্রেসকে কিভাবে গালাগাল দিচ্ছে। পাশাপাশি এটাও দেখুন যে রাহুল গান্ধী যখন ভোট যুদ্ধ চলছে, ক্যাম্পেইন করতে মালদায় এসেছিলেন, পশ্চিমবঙ্গে এসেছিলেন, সেখানে রাহুল গান্ধী কি বলেছেন? উনি পরিষ্কার ভাষায় মমতা ব্যানার্জিকে গালাগাল দিয়েছেন। উনি বলেছেন পরিষ্কার ভাষায়, মমতা ব্যানার্জির জন্যেই আজকে পশ্চিমবঙ্গে মানুষের এই হাল। কারণটা উনি দুটো বলেছিলেন, এক হচ্ছে তুষ্টিকরণের রাজনীতি, আর রাহুল গান্ধী বলেছিলেন যে নেক ডিপ করাপশন, মানে গলা পর্যন্ত দুর্নীতি, হিউজ দুর্নীতি। এ তো রাহুল গান্ধী বলে গেছেন মমতা ব্যানার্জিকে নিয়ে। তো সেটাও মনে রাখতে হবে যে এদের কিসের ইন্ডিজোট জানি না। আর ইন্ডিজোটের সবচেয়ে বড় প্রমাণ তো আপনারা একটু আগে প্যানেলে পেলেন, পাশাপাশি তৃণমূল আর কংগ্রেস বসে আছে, তারও সুরে চাচাচ্ছে, এই তো হচ্ছে ইন্ডিজোট। তো আমার মনে হয়েছে মানুষ বুঝে গেছেন এটা, মানুষ এসবের থেকে পরিত্রাণ চান। মানুষ আমি কি বিজেপিকে বিজে পার্টি বলতে পারি? চার্লসদা বলতে পারে বিজে পার্টি বলে ডাকবো? আমার যেটা মনে হয়, আমরা তো এখানে মিনিংফুল আলোচনা করতে বসেছি। আমিও মিনিংফুল প্রশ্ন করছি আপনাকে। আমি বারবার অপ্রাসঙ্গিক কথা বললে তো হবে না। আর এই যে মমতা ব্যানার্জিকে কংগ্রেস বহিষ্কার করেছিল, আমি ডেট দিয়ে দিচ্ছি আজকাল, এটা হচ্ছে 23শে ডিসেম্বর 1997 23শে ডিসেম্বর মমতা ব্যানার্জিকে বহিষ্কার করা হয়েছিল। 1 জানুয়ারি 1998 ঘটনা হয়ে গেছিল। আমি একটা কথা একটু জিজ্ঞাসা করি, না একটা কথা জিজ্ঞাসা করি, সমস্তটাই জানুন। তাহলে তার দাবি কেন মানা হয়নি? তখন সিপিএম এর সাথে তো আপনারা আঘাত করে চলতেন, সিপিএম এর সাথে তো তখন বঙ্গ কংগ্রেস আঘাত করে চলতো। তৃণমূল কংগ্রেসের উপর পিগি ব্যাক করে 2 বছর আপনারা ক্ষমতা আস্বাদন করেছেন। আপনাদের 6 জন মন্ত্রী মমতা ব্যানার্জি দয়া করে রেখে দিয়েছিল আপনাদের 6টা মন্ত্রীকে। একক ক্ষমতায় এসেছিল মমতা ব্যানার্জি, কংগ্রেসের 6 জন মন্ত্রীকে রেখে দিয়েছিল। এটা তার বদলতায় আপনারা এসেছিলেন। লজ্জা করে না? 50 বছর আপনারা নির্লজ্জ, তার জন্য বিজেপির সাথে এরকম করে চলে। যে কংগ্রেস 35 বছর আমি একটা তথ্য দিতে চাইবো প্লিজ। এই যে আইএনডিআই এর যে ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি,
আমি একটু থামাই। নীলাঞ্জন প্লিজ ভাই, আমি আসছি একটু একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে প্লিজ। এই যে এজেন্ডার কথা বলা, মানে যে এজেন্ডা সেট করার জন্য এই মিটিংটা ছিল, কিছু পয়েন্টস আমি একটু এখানে আপনাদের দেখাতে চাইবো। দেখুন যে এসআইআর সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টে চিঠি পাঠাবে বিরোধী জোটের সদস্যরা। প্লিজ এজেন্ডাগুলো একটু দেখাই, এক দুই করে দেখাই প্লিজ। আমি আসছি কথা শুনে যাচ্ছে না, একটু দেখাই প্লিজ। ভোট লুট নিয়ে অভিযোগ জানানো হবে। আচ্ছা, নেক্সট প্লিজ, নেটের যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা, প্লিজ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, প্লিজ। অর্থনৈতিক দুরবস্থা, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, কৃষকদের সমস্যা নিয়ে এই সর্বদল বৈঠকের দাবি। আচ্ছা, এই 5 নম্বর পয়েন্টটা খুব ইন্টারেস্টিং। আমি তো বুঝতে পারছি না, এই যে ছবি দেখলাম, তারপরে কি করে 2 মাস অন্তর বৈঠকে বসবে, আমি জানি না। এই যে বিরোধী কণ্ঠস্বর এক জায়গায় হয়ে 2 মাস অন্তর বৈঠকে বসবে, প্লিজ। এবং ইন্ডিকেটের সদস্যরা বর্ষাকালীন অধিবেশনে প্রতিদিন সকালে বৈঠক করবে। কি করে এত বৈঠক হবে আমি জানি না। একটা ব্রেক নেব প্লিজ, একটা ব্রেক নিয়ে আসছি, একটা ব্রেক নেব। বিরতি থেকে ফিরে আসার পরে এই যে লাস্টের 2টো পয়েন্ট বললাম, আমি জানি না এটা কিভাবে সম্ভব যে এবার থেকে এই জোটে ইন্ডিয়ার যে সদস্যরা তারা 2 মাস অন্তর বৈঠকে বসবেন এবং বর্ষাকালীন অধিবেশন, লাস্ট যে পয়েন্টটা এখানে বলছিলাম আমি, যে বর্ষাকালীন অধিবেশনে নাকি প্রতিদিন সকালবেলা বৈঠক করবে। কিভাবে করবে আমি জানি না। এই নীলাঞ্জন আর দোলন্দি এখানে যা করছে, কিন্তু না, রাহুল গান্ধী বসে আছেন, সোনিয়া গান্ধী বসে আছেন, মমতা ব্যানার্জি বসে আছেন, অভিষেক ব্যানার্জি। এটা খুব ইন্টারেস্টিং কথা বলেছো। ওখানে অধীর রঞ্জন চৌধুরীর লোকেরা নেই। প্রথমত জানি না তৃণমূল এই মুহূর্তে, মানে কোন তৃণমূলের কথা বলবো আমি সেটা জানি না। বিধানসভায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে কতজন বিধায়ক আছে? কংগ্রেসের এই বিধানসভা নির্বাচনে কংগ্রেসের যে বিধায়ক সংখ্যা, কংগ্রেসের বিধায়ক সংখ্যা থেকে তো নেমে আসতে পারে। সেটার এগেইনস্টে তো কোর্টে মুভ করছে পার্টি। নীলাঞ্জন, আমার খুব স্পষ্ট প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল আমি ধরে নিলাম, ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল আজকে দোলন্দিদের যত বিধায়ক সংখ্যা তার থেকেও তো কমে আসতে পারে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা মানুষের রায় যদি হয় তাতে কি প্রবলেম আছে? তাহলে আপনাদের নেতা তো কি তৃণমূল কংগ্রেসের আপনারা মুখ্যমন্ত্রী লজ্জা করে না? গিয়ে বসছে তৃণমূল কংগ্রেসের সাথে। কংগ্রেসেরও লজ্জা করে না আর বিজেপিরও লজ্জা, শুধু লজ্জা নেই তো, তৃণমূলের শুধু লজ্জা আছে। একটা ব্রেক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, তিনি এক মিনিট তিনি কি বলেছেন? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজকের এই এমপি মানে সুখেন্দু শেখর রায়, তিনি তার পদ ত্যাগ করেছেন, তিনি দল ত্যাগ করেছেন। কি বলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শোনাবো প্লিজ। আমি ফিরছি খুব দ্রুত বিরতির পর, সঙ্গে থাকুন। সুখেন্দুদা আজকে বলেছেন, হয়তো কালকে আরো অনেকে বলবেন। আমার ধারণা বাড়বে যারা ইচ্ছার ঐক্য প্রকাশ করছেন, এই ইচ্ছা সংক্রমিত হচ্ছে। আর দিল্লি থেকে কলকাতার দূরত্ব, কলকাতা থেকে দিল্লির দূরত্ব মাত্র 1435 কিলোমিটার। স্বাভাবিকভাবে আমার ধারণা এই সংখ্যা বাড়বে প্যারামিটার। তো ঘটনাচক্রে এটা খারাপ লাগতো যে সুখেন্দু শেখর রায়ের মতো মানুষ, তাকে লাস্ট বেঞ্চে বসানো হয়েছে, কারণ এটা হচ্ছে লিডার অফ দি হাউস, তিনি এটা ঠিক করেন যে কে কোথায় বসবেন। সমস্যা হচ্ছে রাজনীতির আঙিনায় ভাড়ামোর কোনো জায়গা নেই। ওই যে আমি বলেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনে সং আছে, গঠন নেই। তার যে কুইজ মাস্টার আছে, তিনি ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব ম্যানেজ করছেন, সেখানের কাজকর্ম দেখছেন, বা অন্য জায়গায় তার অ্যাসোসিয়েটসদের নিয়ে সেখানে তার যে কোম্পানি আছে কুইজ করছেন, এগুলো ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে মানে সেই ভাড়ামোটা পার্লামেন্টের ফ্লোরে চলে গেলে সমস্যা হয়। তো সুখেন্দুদা যে কথাগুলো বলেছেন, আমি তার সঙ্গে 100% একমত, কারণ আমিও এই একই ধরনের ব্যবহারের সঙ্গে সম্মুখীন হয়েছি। খারাপ লেগেছে, কিন্তু কিছু করার ছিল না। এই যে যাদের কথা এখানে বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, পরিষ্কার ডেরেক ওব্রায়েনের একটা প্রসঙ্গ এখানে উত্থাপিত করেছেন। আমি একটু নীলাঞ্জনের কাছে আসবো, আমি চার্লসদার কাছে আসবো ভেবেছিলাম, কিন্তু এই জায়গাটা একটু নীলাঞ্জনের কাছে না আসলে না। এই যে যাদেরকে আজকে আইডেন্টিফাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় করছেন, মানে যারা ওনার কথা অনুযায়ী আমি যদি ধরে নিই যে দলের এরা প্রকৃত ক্ষতি করেছেন, এদেরকে আইডেন্টিফাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, তুমি কিছুক্ষণ আগে বললে সিনিয়র মোস্ট পলিটিশিয়ান, তিনি করতে পারলেন না? না, উনি কার কথা বলছেন? উনি ডেরেক ওব্রায়েন কথা বলছেন, যার হাতে পায়ে ধরে উনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন।
তিনি অভিষেক ব্যানার্জির কথা বলছেন, যেই অভিষেক ব্যানার্জির হাতে পায়ে ধরে তিনি প্রথমে স্টেট সেক্রেটারি, তারপরে আইএনটিটিউসি সভাপতি, পরে এমপি, সব তো অভিষেক ব্যানার্জির জন্য হয়েছে। তো আজকে তিনি বড় বড় কথা বলছেন। যদি সেদিন তার মনে হতো যে কুইজ মাস্টার এত খারাপ বা মমতা ব্যানার্জির যিনি সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি এত খারাপ, তো তাহলে উনি এই দলটায় ছিলেন কেন? উনি তখনই চলে যেতে পারতেন। বা উনি যদি এত বড় হিরো হন, এত বড় নেতা হন, সেদিনকেই একটা বালিশ সিম্বলে একটা পার্টি বানাতে পারতেন। তা তো করেননি। তিনি আজকে তৃণমূল কংগ্রেসের সিম্বলে জিতে এসে তিনি আজকে এই গদ্দারিটা করছেন। তো আমার বক্তব্য হচ্ছে, যারা আজকের দিনে এই জিনিসটা করছেন, প্রথমত সংসদে যারা করছেন, আমি তাদেরকে ক্লিয়ার চ্যালেঞ্জ করছি যে 20 জন লোকসভা এমপির তালিকা তারা প্রকাশ করুন। কে করছেন এটা? প্রথমত তো ঋতব্রত ব্যানার্জি এখানে তিনি বহিষ্কৃত, আর ওখানে কাকলি ঘোষ দস্তিদার তিনি তো পার্টির সমস্ত পদ থেকে তিনি তো রেজিগনেশন দিয়েছেন। তিনি কি করে এখন বলেন যে আমি পার্টির চিফ হুইপ? আজকে শর্মিলা সরকার মাননীয় সাংসদ তিনি বলছেন যে আমাদের চিফ হুইপ, আমাদের ডেপুটি লিডার তারা যাচ্ছেন, এই এত বড় বড় কথা বলছেন। যে চিফ হুইপটা যে চেঞ্জ হয়েছে, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওম বিড়লা আমাদের লোকসভার মাননীয় অধ্যক্ষ তাকে চিঠি দিয়েছেন যে কল্যাণ ব্যানার্জি উইল বি আওয়ার চিফ হুইপ। এই চিঠি আমি আজকে আপনাদের প্রকাশ্যে দেখাচ্ছি। এটা আমি পার্টি থেকে আমি জোগাড় করলাম এবং সেটা আপনাদের দেখাচ্ছি আজকে, যে কল্যাণ ব্যানার্জি, ইট হ্যাজ বিন ডিসাইডেড টু অ্যাপয়েন্ট কল্যাণ ব্যানার্জি অ্যাজ দ্য চিফ হুইপ অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস উইথ ইমিডিয়েট এফেক্ট। তো আজকের দিনে কাকলি ঘোষ দস্তিদার কে? তিনি আবার আলাদা করে মিটিং করেন। আর এটা তো একটা পার্ট, এই গদ্দার, বেঈমান, চোর, তারপর যাদের বিরুদ্ধে মানে ঘুষ নিতে দেখা গেছে সেই সমস্ত লোক, আর পশ্চিমবাংলা এখানে কিছু লম্পট চরিত্রহীন কিছু মানুষ, তারা সবাই একত্রিত হয়েছে। এই যে ভালো তৃণমূল, সো কল বিজেপির ভালো তৃণমূল, তাদের সাথে আজকে গেছেন প্রাক্তন তৃণমূল, যিনি আমাদের রাজ্যের বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী। লজ্জা করে না? এরা ওপেনলি একটা পার্টি ভাঙছেন, হর্স ট্রেডিং করছেন, ওপেন হচ্ছে। আর আপনারা মিডিয়ারা কি প্রশ্ন করছেন তৃণমূলের সাথে কজন না মানে তুমি বলছো যে এটার জন্য বিজেপি দায়ী, ভাঙনটা বিজেপি দায়ী। এটা তো এটা কোনো একটা বৈঠকখানায় হচ্ছে না, এটা বিজেপির মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে হচ্ছেন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে উপস্থিত আছেন, করে এইভাবে গণতন্ত্রকে ভুলণ্ঠিত করছে এই বিজেপি। আসলে এই দলটার, তৃণমূল দলটার মুশকিল কি জানেন? এরা বাস্তবকে অস্বীকার করে এবং ভুল থেকে শিক্ষা নেয় না। হ্যাঁ, এই যে এখনও বলছে বিজেপি করছে, আপনাদের মনে আছে তো মমতা ব্যানার্জি হেরে যাওয়ার পরে উনি বললেন আমি হারিনি। অবশ্যই হারিনি, আপনারা লুট করে দাও। দেখেছেন তো? অবশ্যই 100টা আসলে কাউন্টিং এজেন্টদের বার করে দিয়েছে। আমরা কিন্তু কেউ বলতে পারছি না। কংগ্রেস আর কি বলবে? দুটো বিধায়ক, একটা এমপি নিয়ে তো বলে যাবে। তুমি এটা বলতে পারো না। আমরা পশ্চিম বাংলার মানুষ, আমাদের 41% ভোট দিয়েছে, 41% বাংলার মানুষকে রিপ্রেজেন্ট করছি আমি। আপনি ছাড়ুন, আপনারা নোটার সাথে লড়ছেন। আরেকটা কথা বলতে হবে, আসলে আমার যেটা মনে হয়েছে 15 বছরে চুরি, দাদাগিরি, মাফিয়ারাজ, মানুষকে ধমকে বসিয়ে দেওয়া, এই যে হ্যাংওভার, এর থেকে তৃণমূল কংগ্রেস এখনো বেরোতে পারেনি। দেখবেন এখনো ওরা মাস্তানি করছে, এখনো জোরে গলা জোরে কথা বলছে, এখন চেঁচামেচি করছে। হ্যাঁ, আমাদের যেটা বক্তব্য, আমার যেটা মনে হয়েছে যে প্রতিটি মানুষের, আমরা যেটা শিখে এসেছি যে সেটা রাজনৈতিক হোক বা সামাজিক হোক বা সেটা আপনার খেলাতে হেরে গেলেই হোক বা জিতে গেলেই হোক, তার থেকে আপনাদের শিক্ষা নিতে হবে। আমার যেটা মনে হয় তৃণমূল কংগ্রেস তো একটা বরাবরই বলি সেটা সার্কাস, এটা একটা ক্লাব। ক্লাবে যেমন কোনো আমাদের যেমন ক্লাবেও একটা আমাদের একটা সংবিধান আছে, ক্লাবের একটা নিয়মকানুন আছে, তৃণমূল কংগ্রেস একটা ক্লাবের চাইতেও খারাপ অবস্থা, নিজেদের মতো করে ভেঙে চলেছে। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে এখান থেকে 3-4টে বিষয় আমার মনে হয় আজকে আপনাদের যে হাল্লাবোল, এটা তো প্রচুর মানুষ দেখেন, তাদের কাছে আমি তুলে ধরবো। এক হচ্ছে যে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে যে অনেক সময় অনেক ঘটনায় অনেকে পরাজিত হয়েছেন, বাট তারপরে দেখা গেছে যে তারা কামব্যাকও করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ক্যান শি মেক আ কামব্যাক? মমতা ব্যানার্জি উনি কামব্যাক করতে পারেন? আমার মনে হয়েছে উত্তরটা হচ্ছে নো। আপনাদের বলে রাখি যে 77 সালে যখন মিসেস গান্ধী হেরেছিলেন,
তারপরে কিন্তু 80 সালের জানুয়ারি মাসে উনি আবার কামব্যাক করেছিলেন এবং মিসেস গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু মমতা ব্যানার্জির পক্ষে সেটা সম্ভব নয়, তার একটাই কারণ, সেটা হচ্ছে যে প্রথম কথা সেই সময় মিসেস গান্ধীর বয়স ছিল 60-62 বছর, মমতা ব্যানার্জির বয়স হয়ে গেছে এক। আর মমতা ব্যানার্জি যেই সময় সিপিএমের হারমাদদের বিরুদ্ধে লড়েছিলেন সেই সময় ওনার যে টিম ছিল সবাই ছিল ইয়াং, ধরুন মদন মিত্র, ওদিকে ছিলেন পঙ্কজ ব্যানার্জি এখন নেই, তারপরে মুকুল রায় এখন নেই, বা ধরুন এই জল শোভন বা শোভনদেব চ্যাটার্জি বা পার্থ চ্যাটার্জি, এই যারা যারা ছিলেন তারা কিন্তু সবাই অলরেডি বুড়ো হয়ে গেছেন এবং অনেকেই মারা গেছেন এবং অনেকে আছে জেল খেটে তারা আর রাস্তায় নামার জায়গাতে নেই, তাদের মানুষ প্রত্যাখ্যান করেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা মনে হয়েছে যে মমতা ব্যানার্জির দল এবং মমতা ব্যানার্জির পক্ষে কামব্যাক করা সম্ভব না। তাহলে রয়ে গেল অভিষেক ব্যানার্জি উনি বলেছিলেন যে 4 তারিখে দুপুর 12টার পরে ডিজে বাজবে। এখন তো ওনার যে হাল দেখছি, ওনাকে বাড়িতে বসে হাফ প্যান্ট পরে খোঁচা দাড়ি নিয়ে বিড়ি খেতে হবে, এই হচ্ছে ভাইপোর অবস্থা। তো এই যদি দলটার অবস্থা, এরপরে আমি জানি না আপনারা কিসের ইন্ডিয়া জোটের কথা বলছেন, কিসের আপনি বলছেন যে ওখানে গিয়ে মমতা ব্যানার্জি আবার লিডারশিপ দেবেন, জোটটাই যেখানে নেই সেখানে কিসের লিডারশিপ আমি তো বুঝতে পারছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন উঠে গেল সোনারপুরের ঘটনার পর। তার চাই তো বড় কথা কেন নয়, আপনি বলুন কেন? আমি তো বললাম আমি সেখানে প্রত্যক্ষদর্শী ছিলাম। বিজেপি একটা লিঞ্চ মবকে ভাড়া করে এনে দুপুরবেলা আবার লাঞ্চ খাইয়ে BJP? তাদেরকে রেখেছে। বিজেপি করেছে, আমি বলছি, আমি অন এয়ার কি আমি মিথ্যে কথা বলবো নাকি আপনাদের? আমি BJP সমস্ত করেছে? চ্যানেলে বলেছি বিজেপি করেছে। প্রমাণ পেয়ে বলছো? আমি প্রত্যক্ষদর্শী একটা আমার বয়ানের একটা ভ্যালু আছে। সেখানে সমস্ত বিজেপি লোকজন জোড়া করে তারা নিয়ে এসেছিল, তাদের দুপুরবেলা খাইয়েছে, তারা চলে যেতে চাইছিল, অভিষেক ব্যানার্জি লেট হয়েছে, আচ্ছা। তারপরে লাস্ট অভিষেক ব্যানার্জির উপরে ডিমগুলো তো আসছিল, ভুলটা ডিমগুলো তো আসছিল। আচ্ছা শুনি, হ্যাঁ। যে 6 জন অ্যারেস্ট হয়েছে তারা নিজেরা অন ক্যামেরা বলেছে আমরা সবাই তৃণমূল করি। তাদের সাথে বিজেপির নেতা এবং ওই লাভলি সবার ছবি আছে। কোনো কালে হয়তো লাভলি মৈত্রের সাথে তৃণমূল করতো, সে তো আপনাদের শুভেন্দু অধিকারীও তৃণমূল করতো, মমতা ব্যানার্জি পা ধরতে পাবে। আজকে গেছেন গিয়ে তৃণমূল ভাঙতে গেছেন। শুভেন্দু অধিকারী কেন দল ছেড়েছেন তার ব্যাখ্যা শুভেন্দু অধিকারী দিয়েছে। আচ্ছা একটা খবর একটু জানিয়ে রাখি এখানে, শতাব্দী রায়, প্লিজ আমি আসবো, নীলাঞ্জন আসছি। শতাব্দী রায়ের বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছেছেন বলে জানা যাচ্ছে। এই শতাব্দী রায় তিনি কিন্তু এই বৈঠকে উপস্থিত ছিলেন, এটাও জানতে পারছিলাম। আর এখন যে খবর আমরা পাচ্ছি শতাব্দী রায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গিয়েছেন। এবার কি কারণে গেছেন, কি বৃত্তান্ত, সেগুলো এখনো পর্যন্ত জানি না বা স্পষ্ট নয়, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কথা বলছেন, আমার পাশে তিনি বসে আছেন তৃণমূলের, তিনি বলছেন, তিনি তার যে বিধায়কদের কথা তিনি বলছেন তারা শুভেন্দু অধিকারী ছবি আমরা দেখছি। একটু আমরা একে একে শুনি প্লিজ, কারোর কথা শোনা যাচ্ছে না। একটা ডিবেটে প্লিজ ভাই, প্লিজ আমি ডেফিনেটলি তোমার বিরোধিতা করার জায়গা থাকবে, তুমি কথা বলবেও, কিন্তু সবাইকে একটু সুযোগ না দিলে মানুষের কথা তো পৌঁছাচ্ছে না। এই ছবিটা আমরা লাইভে দেখাচ্ছি এই মুহূর্তে, একটু এই ছবিটাতে ফোকাস করি। আপনাদের বলি যে শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে গিয়েছেন, আমি আসছি, শুভেন্দু অধিকারী গিয়েছেন শতাব্দী রায়ের বাড়িতে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং এটা কিছুক্ষণ আগে আমরা ঋতব্রতর একটা ছবি বাইট শোনাচ্ছিলাম আপনাদের, যে সংখ্যা বাড়বে, ফলে এখন বিধায়কদের যেমন সংখ্যা বাড়ছে সাংসদদেরও সংখ্যা বাড়বে আগামী দিনে কিনা সেটার জন্য আমাদের অবশ্যই নজর থাকবে। কিন্তু এটা তো খুব অভিপ্রেত ঘটনা চার্লসদা, এখন মানে এই পরিস্থিতিতে মানে এটা নিয়ে সমালোচনা করার জায়গা কি আছে? মানে নীলাঞ্জনরা যদি এই কথা বলে এখন যে না এটা কেন হচ্ছে, এটা কেন হবে, বা বিজেপি করেছে, এর পেছনে বিজেপি আছে, দেখুন মুখ্যমন্ত্রী গেছেন, আমরা কি কথা বলতে পারবো? তো এটা তো বিজেপি করছে। আপনি উত্তরটা দিন, আপনি অ্যানালিস্ট নন, আপনি বিজেপির মুখ্যমন্ত্রী গেছেন তো কি হয়েছে, মানে তাতে কেন যাবেন? তার মানে তো উনি তৃণমূল কংগ্রেসের ভাঙাতে গেছেন। শতাব্দী রায় যে বৈঠকটাই উপস্থিত ছিলেন, সেটাই তো আমি বলছি, কোন বৈঠকে কোথায় হয়েছে? বন্দুক ধরে তো কেউ করছে না, অবশ্যই তাই হয়েছে, তাদেরকে চেক করা হয়েছে। এটা কাকুলি ঘোষ দস্তিদারকে দিয়ে বিজেপি করিয়েছেন, অ্যাবসলিউটলি বিজেপি করিয়েছে, মাথায় বন্দুক ধরে একদম। না হলে তারা কেন গেছেন? তাদের প্রত্যেকের কোন কোনো কেস আছে, তাদের বলা হয়েছে ইডি লাগানো হবে, সিবিআই লাগানো হবে, তোমরা সই না করলে তোমাদেরকে লাইফ হেল্প করে দেওয়া হবে, এটাই বিজেপি বলেছে। বেশ, আমি চার্লসের কাছে আসি তাহলে। দেখুন, প্রথমেই আপনাদের মনে করিয়ে দিই দর্শকদের যে বিজেপি মতাদর্শ, কর্মসূচি এবং অবস্থানগত পলিটিক্স করে।
পলিটিক্স দু রকমের হয়, একটা হচ্ছে পলিটিক্স অফ পাওয়ার, একটা পলিটিক্স অফ সেবা। পলিটিক্স অফ পাওয়ার হচ্ছে যেখানে মাফিয়া রাজ, যেখানে চমকে ধমকে তোলাবাজি করে আপনাদের ক্ষমতায় থাকতে হবে, যেটা তৃণমূল করে। যেটা এখন হচ্ছে, আর আমরা যেটা করি দ্যাট ইজ পলিটিক্স অফ সেবা। আমরা এখানে মনে করি যেটা দীনদয়াল উপাধ্যায়ের যে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছেন বাড়ি। যে আমি কিন্তু আপনার সঙ্গে আপনার বলার সময় কথা বলি, আমায় কথা বলতে দিন। আমাদের দীনদয়াল উপাধ্যায়ের যে একাত্ম মানববাদ, সেখানে আমরা কি বলছি, কি শুনছি আমরা, সেখানে বলা হচ্ছে যে সমাজের শেষ প্রান্তে যে মানুষটি বসে আছে, যে সবচেয়ে বড় শোষিত, যে সবচেয়ে বড় নিপীড়িত, তার কাছে সেবা পৌঁছে দেওয়া। আমরা পশ্চিমবঙ্গের মানুষের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় এসেছি। আমাদের এখানে পশ্চিমবঙ্গের মানুষ সেবা করার সুযোগ দিয়েছে, সোনার বাংলা করার সুযোগ দিয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন, সেটা সফল হয়েছে। আমরা মনে করি যে আজকে বিজেপির দিকে এই অভিযোগটা কেন, এই অভিযোগটা বিজেপির দিকে তৃণমূল কেন করছে? আমি একটা ব্রেক নেব, খুব শার্প বিরতি, তারপর ফিরছি, আমি আলোচনায় ফিরবো। প্লিজ, আমি এটার উত্তর নেওয়ার চেষ্টা করব, খুব দ্রুত ফিরছি, সঙ্গে থাকুন। মুখ্যমন্ত্রী তখন কিন্তু উনি যখন কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক করতে যেতেন, সেখানে বিজেপির কোনো বিধায়ক, বিজেপির কোনো সাংসদকে আমন্ত্রণই জানানো হতো না। আমরা প্রথম থেকেই বলে এসেছি যে এবারে যে যুদ্ধটা হয়েছে, মমতা ভার্সেস জনতা, মমতাকে হারানোর কথা জনতা ঠিক করেছে। আর আমরা আবারও বলেছি, এটা কিন্তু বিজেপির সরকার না, এটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের সরকার। অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু বিজেপির মুখ্যমন্ত্রী না, তিনি সবার মুখ্যমন্ত্রী। সেই জন্যই শুভেন্দু অধিকারী যখন এখনও পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক করেছেন, সেখানে কিন্তু উনি তৃণমূলের সাংসদদেরও আমন্ত্রণ জানিয়েছেন, এমএলএদেরও আমন্ত্রণ জানিয়েছেন। তারা কিন্তু গিয়েছেন, তারা তাদের বক্তব্য বলেছেন, এবং তারা এটাও বলেছেন যে এই প্রথম আমরা দেখলাম যে কোনো অপোজিশন কোনো মুখ্যমন্ত্রী তিনি তাদের কথা মন দিয়ে শুনেছেন এবং অন দ্য স্পট বলেছেন যে তিনি তাদের সমস্যার সমাধানের চেষ্টা করবেন। অতএব এখানে কোন কে তৃণমূলের এমপি, তার বাড়িতে মুখ্যমন্ত্রী গিয়েছেন, কেন গিয়েছেন আমি বলতে পারবো না, আমি তো এখানে বসে আছি, ওখানে দিল্লিতে কি হচ্ছে বলতে পারবো না। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে মুখ্যমন্ত্রী যদি কোনো জায়গায় গিয়ে থাকেন কারো বাড়িতে, প্রবলেমটা কোথায়? আমরা কেন ভেবে নিচ্ছি যে ওখানে কোনো ষড়যন্ত্র করতে মুখ্যমন্ত্রী যাবে? আমাদের 208 জন, আমাদের শতাব্দী রায় হয়তো শুভেন্দু অধিকারী ওখানে গেছেন, বলেছেন যে আপনি আসুন বিকেলে চা খাবো। আমাদের 208 জন একদম সৌজন্য চা খাবো, হতে পারে যে চা খাবো, আপনি আসুন। আমরা পশ্চিমবঙ্গে যে বলছেন, একটু শেষ করে দিই চার্লস দা। হ্যাঁ, আমরা যে পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছি, তো মানুষের রায় ক্ষমতায় এসেছি, ক্লিয়ার ম্যান্ডেট পেয়েছি। আমাদের তৃণমূলের এমএলএ ভাঙিয়ে আমাদের কি লাভ আছে? দরকারি বা কি প্রয়োজন আছে? সংখ্যা তো আছে। এটা তো বোঝা, এই বোঝা কেন নিতে যাবো? হ্যাঁ, বেশ, তরুণ দি। না, আমি বলতে চাইছি যে তৃণমূলের যিনি বসেছেন উনি বলছেন, নীলাঞ্জন বলছে যে নিজেদের লোকের কথাই নিজেরা, এমন একটা দল, সে একটা দলের মধ্যেই আরেকটা দল। এটা তো খুব ভাববার বিষয়। আমি একটা দল তৈরি করেছি খুব অনেস্টির সাথে, যে আমার দলটা যে 15 বছর ধরে ক্ষমতাতে রয়েছে, খুব ভালো কথা। তো তার বিধায়করা তাদের নিজেদের মধ্যেই মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে তারা নিজেরা আরেকটা দল করছে। তার দলে কতজন আসছে? আবার প্রত্যেকদিন বলছে ঋতুব্রত, না ঋতুর মতো, আমি ঋতুব্রতের মতো একটা লোক যে সিপিএম থেকে এসছে, যে মমতা ব্যানার্জি, না আমার কথাটা শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় চাই না, যে মমতা ব্যানার্জি বলেছিল যে আমি সিপিএম কে মানি না, সিপিএম কে পছন্দ করি না, সিপিএম এর এগেইনস্টে আমাদের লড়াই, তাহলে তার দলের লোক ঋতুব্রত, উনি বলেছেন আমি বামপন্থী। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমার থেকে বড় বামপন্থী কেউ নেই। না, উনি মুখে বলেছেন বামপন্থী, কিন্তু ওনার লড়াইটা তো উনি সবাইকে দেখিয়েছেন যে বামপন্থী সিপিএম চোর, সিপিএম চোর। এই যে কথার মাঝখানে কথা বলে, কথা মাঝখানে কথা হয় না। সিপিএম চোর এই বলে তো সে এসছে 2011 সালে কংগ্রেসের হাত ধরে হোক, সে এখন অস্বীকার করে, যাই হোক, স্বীকার করলো কি অস্বীকার করলো তাতে কংগ্রেসের কিছু যায় আসে না। কংগ্রেস দলটা 50 বছর ধরে এখানে ক্ষমতাতে নেই, কিন্তু তারপরেও দেখুন কংগ্রেসের কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনি 2টো হলেও ভোট পাবেন, 5টা হলেও ভোট পাবেন, এটা কথা। কংগ্রেসের ক্ষমতাতে নেই, কিন্তু আজকে তৃণমূল দলের অবস্থা দেখুন আপনি, যে 15 বছর যেতে না যেতে তাদের দলের মধ্যে, দলের আন্ডারেই আবার একটা দল, এরকম আপনি কোনোদিন দেখেছেন? আপনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনো এরকম দেখেছেন? আর এমন একটা সততার প্রতীক, হাওয়াই চপ্পল, সাদা শাড়ি, তারপরেও তো দলের মধ্যে দল। এবং বায়রন বিশ্বাস এমন একজন লোক সাগরদিঘি থেকে, সেই সময় চরিত্র চলে, বিধায়ক জিতেছেন, তাকেও কিন্তু দেখলাম কিছুদিন পরে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে, কারণ ওখানে কাজ করা যাচ্ছে না ইত্যাদি ইত্যাদি। বায়রন বিশ্বাস তখন কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন রকম বিষোদ্গার করে তৃণমূল কংগ্রেসে জয়েন, তাকেও তৃণমূলে নিতে হবে তাকে, না? মানে সেই সময় কিন্তু বিরোধিতা
মানে বিরোধিতা কিছু থাকবে না, এটাই তৃণমূল কংগ্রেসের এজেন্ডা ছিল, এজেন্ডা ছিল যে বিরোধিতা থাকবে না। বিজেপিকে সেটা করতে পারেনি হয়তো কোনো জায়গায় কোনো একটা পয়েন্টে গিয়ে, সেটা হয়তো করা সম্ভব হয়নি, কিন্তু বাইরন বিশ্বাসের সঙ্গে সেটা হয়েছিল, কংগ্রেসের সঙ্গে সেটা হয়েছে। বাইরন বিশ্বাস, আচ্ছা আমি একটা একটু শার্প ব্রেক নেব, খুব দ্রুত বিরতির পর ফিরে এসে নীলাঞ্জনের কাছে আসবো, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কীর্তি আজাদের একটা রিয়াকশন শোনাবো, নীলাঞ্জনের ভালো লাগবে, কারণ অন্তত কীর্তি আজাদের বিষয়টা এখনো অবধি পরিষ্কার। উনি স্পষ্ট মত দিয়েছেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। खड़ा था, खड़ा हूँ दीदी के साथ और सदैव रहूंगा, मर जाऊंगा लेकिन दीदी के साथ खड़ा रहूंगा। अरे जो गद्दार है उसको गद्दारी करने दो, जो अच्छा है निकल जाए निकल जाए। मैं खड़ा था, खड़ा हूँ दीदी के साथ और सदैव रहूंगा, मर जाऊंगा लेकिन दीदी के साथ खड़ा रहूंगा। अरे जो गद्दार है उसको गद्दारी करने दो, जो अच्छा है निकल जाए निकल जाए। এই যে নামগুলো সামনে আসছে, মানে 20 জন সাংসদের কথা বলা হচ্ছে, তার মধ্যে এর কাকলি ঘোষ দস্তিদারের কথা তো বলছিলই নীলাঞ্জন, এবং আরও যে কয়েকটা নাম রয়েছে তার মধ্যে ভীষণভাবে গুরুত্বপূর্ণ শুভেন্দু শেখর। আমি যদিও উনি রাজ্যসভার সাংসদ ছিলেন, তাও বলছি শুভেন্দু শেখর রায় খুব গুরুত্বপূর্ণ। আমি নীলাঞ্জন একটা বিষয় আমাকে বলো না, কেন বলছি শুভেন্দু শেখর রায়ের এইভাবে মানে তৃণমূলও ছেড়ে দেওয়া সাংসদ পদের সঙ্গে, তোমরা যখন আরজি করার পরে উনি মন্তব্যগুলো করেছিলেন, সেই সময় তোমরা কি স্টেপ নিয়ে তো সেটাই তো দলের মধ্যে এগুলোকে তো মানে মমতাদি, এটা আমি জানি না, মমতাদির এই যে মহানুভবতা, এই যে এদেরকে রেখে দেওয়া, কোনো অ্যাকশন না নেওয়া। সেই সময় আপনাদের মনে থাকবে তৃণমূলের আরেকজন রাজ্যসভার সাংসদ, তিনিও কিন্তু বলেছিলেন যে তৃণমূল সরকার যেভাবে আরজিকর ঘটনাটাকে হ্যান্ডেল করছে, সেটা জহর সরকার, তিনি কিন্তু তখন রাজ্যসভা থেকে রিজাইন করেছিলেন, পার্টি থেকে রিজাইন, পলিটিক্স ছেড়ে দিয়েছিলেন। এই প্রসঙ্গটা একদম সেই জায়গাতে এই শুভেন্দু শেখর রায় তিনি এত নির্লজ্জ, তিনি কিছুদিন পরে মমতা ব্যানার্জির কাছে আবার ধরে তিনি আবার রাজ্যসভা ককাসে তিনি পার্টিসিপেট করা স্টার্ট করলেন। এটা তো আমরা দেখলাম। তিনি কেন করেছিলেন, তখনও করেছিলেন, তারও ওটাই ছিল যে আমাকে চিফ হুইপ থেকে সরিয়ে দিয়েছে। তিনি তখন চিফ হুইপ ছিলেন, তাকে সরিয়ে যেই মাত্র নাদিমুল হককে করা হলো, সঙ্গে সঙ্গে তার এই প্রবলেম শুরু হয়ে গেল, তারপরে আবার সব ঠিক হয়ে গেল। তার মানে এই লোকটা, এই ভদ্রলোক তার মানে ক্ষমতার সাথেই থাকতে চান, সেটাই এখান থেকে দাঁড়ায়। তো আমি সুখেন্দু বাবুকে নিয়ে বেশি আলোচনা করব না। এই যে কাকুলি দি, কোয়েল মল্লিক তো তিনি তো শুনছি রিজাইন করবেন। কি দেখুন, কোয়েল মল্লিক রাজনীতিবিদ নন, মমতা বন্দ্যোপাধ্যায় তার বাবাকে, এইটা তো আবার এটা তো আমাদের দলের ইন্টারনাল ব্যাপার, এটা বলছেন পাবলিক হ্যাঁ করেছিল, সে হয়তো রিজাইন করে চলে যেতে চাইছে, নো ইস্যুস, সে যদি চলে যেতে চায় না, অ্যাবসলিউটলি রাজ্যসভায় কাকে তৃণমূল কংগ্রেস পাঠাবে সেটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয়। তো সেই জায়গাটা সেই না, যেটা জনগণের না, জনগণের সাংসদ হচ্ছে যেটা যারা রাজ্যসভার সাংসদরা দলের নমিনি, দলের ডাইরেক্ট দলের নমিনি, মানে শুভেন্দু শেখর রায়কে আমি চ্যালেঞ্জ করছি, আপনি এটা কাউন্সিল ইলেকশনে দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনার সময় দাঁড়ান, আমি কথা বলছি, আমি কথা বলছি, একটু শুনে নি নীলাঞ্জনের কাছে। আমি বলছি শুভেন্দু শেখর রায়, আমি তাকে চ্যালেঞ্জ করছি, তিনি একটা কাউন্সিলর নির্বাচনে জিতে আসুন। আর এই কাকুলি ঘোষ দস্তিদার যে বড় বড় কথা বলছেন, তিনি তৃণমূল থেকে পদত্যাগ করে কিভাবে তিনি এখন তৃণমূলের চিফ হুইপ বলে নিজেকে স্বঘোষিত চিফ হুইপ হিসেবে তিনি এখন দল ভাঙানোর খেলায় নেমেছেন। তিনি ছবি তুলছেন যে পিকচার লেকে অমিত শাহজি কো মানে ভেজনা পড়েগা। এই তো আমরা দেখছি, এই হচ্ছে এদের চাল চরিত্র। তো সেই জায়গাতে আজকে এখন শুনছি ইউসুফ পাঠানো যাচ্ছে, ইউসুফ পাঠানো অমিত শাহের ইনস্ট্রাকশনে যাচ্ছে। আমি একটু স্পেসিফিক আরে মথুরাপুরের যিনি সাংসদ, আপনি বাপি হালদারের কথা বলছেন তো, আপনি একটা করে সাংসদের নাম তুলুন, তার পেছনে কতগুলো কি কেস আছে আমি বলবো। এই কারণে তুলছি, বাপি হালদার শোনা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। বাপি হালদারের ঋতব্রত ব্যানার্জিও তো অভিষেক ব্যানার্জি ঘনিষ্ঠ ছিল, অভিষেক ব্যানার্জি এদেরকে মেনে নিয়েছিল বলে তো আমরা এদেরকে স্বীকার করেছিলাম। নালে ওনার কি যোগ্যতা আছে যে উনি আইএনটিটিউসির মতো একটা সংগঠনের রাজ্য, কারণ তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড একটা অন্য রাজনৈতিক দল থেকে সে এসেছে। ঠিক আছে, বাপি হালদার কে ছিল? একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান। তো আমাদের ভালো লেগেছিল যে দল একটা কর্মীকে এত বড় একটা সুযোগ দিচ্ছে, সাংসদ করছে, আমরা ভালো লেগেছিল। তার আগে একজন যিনি আমাদের সাংসদ ছিলেন সিএম জাটুয়া সাহেব, তিনি অনেক বৃদ্ধ হয়ে যাওয়ার ফলে একজন কর্মীকে দল জায়গা দিয়েছিল, আমরা খুশি হয়েছিলাম। তো আজকে যদি তাদের যদি এত ভয় থাকে, এই যে আঙুল ফুলে কলা গাছের কথা আপনি আগের দিন বলছিলেন, সেরকম নিশ্চয়ই কিছু হয়েছে। এই যে ব্যাগেজ, বোঝাটা নিতে পারছে না। আর তখনই আমাদের বিজেপির তো নেটওয়ার্ক তো খুব স্ট্রং,
তখন বলছে যে তোমাদের হয় এখানে মানে বিজেপিতে আসতে হবে, না হলে তোমরা একটা এরকম একটা বাফার পার্টি বানাও, যেটাকে আমি নাম দিয়েছি, কিউট একটা নাম দিয়েছি, বালিশ তৃণমূল। তো বালিশ তৃণমূলে যাচ্ছে তারা। মুশকিলটা হচ্ছে কি জানেন তো, একটা কথা আছে না, নাচতে না জানলে উঠোন বেকা। নিজেদের ঘর নিজেরা ঠিক করতে পারছে না, বলছে সেটাই তো বিজেপি আমি করাচ্ছে, বারবার বলছি। বিজেপি। আরে তাইলে ছেলে মানুষের কোনো মানে আছে? মানে আমি বুঝতে আমরা পারছি না নীলাঞ্জন- মুখ্যমন্ত্রী কেন না, না, গেছে? আমি তো বলি নীলাঞ্জন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র নীলাঞ্জন যাদবের বাড়ি হয়ে- আমি চাইলে কালকে চলে যেতে পারবো? না, না, আপনি আমি বলুন বলবো না। দেবারতী দি, আমি চাইলে কালকে ভূপেন্দ্র যাদবের না, বাড়িতে গিয়ে একটা দেবারতী মিটিং তুমি করতে ওকে পারবো, সামনে না, ডিএমসিতে আমরা একটা তো- মিটিং করে আসবো। কিন্তু ওই বলে তাহলে ওকেই নিজেদের- ওকেই আচ্ছা, জিজ্ঞাসা একটা করতে চার্লসদার থাকো। বক্তব্যটা শুনে তারপরে দোলন দিকে নিজেদের আসবো। ঘর নিজেরা সামলাতে পারছে পারছে না। আর বলছে বিজেপি। এই এদের তো এইসব ও সার্কাস, তো এইসব তৃণমূলের নীলাঞ্জন নিজেই বলছে আমাদের এ বাজে ও বাজে, বালিশ তৃণমূল। বালিশ তৃণমূল। আচ্ছা, নিজেই বলছে। মূল তাহলে বিষয়টা আমরা আসে। আর কি বলবো, আমরা তো বলছি ওই বালিশ তৃণমূলের সাথে আচ্ছা, বিজেপি একদম নেতাদের দেখা যাচ্ছে, একদম বিজেপির অসমর্থিত মুখ্যমন্ত্রী, সূত্রে- বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তাদেরকে দেখা আচ্ছা, যাচ্ছে বালিশ আমি তৃণমূলের সাথে। একটা কথা একটু বলি, আমি জানি না যে কেউ এটার উত্তর দিতে পারে, এবার নীলাঞ্জনের জন্য আমি জানি না এটা একটু অস্বস্তিকর হতে পারে। একটা অসমর্থিত সূত্রে খবর পাচ্ছি এই 20 সাংসদের মধ্যে দেব থাকতে পারে। থাকতে পারে, কি আছে, এদের তো করে খেতে হবে না, টলিউড ইন্ডাস্ট্রিতে তো করে খেতে হবে। বিজেপি তো অলরেডি চাপ দেওয়া শুরু করে দিয়েছে। এই যে বিজেপির নতুন যারা জিতে এসেছেন, পাপিয়া অধিকারী, হ্যান ত্যান, তারা তো অলরেডি শুরু করে দিয়েছে। সৌরভ বিশ্বাসের মতো চাপ। কিরকম চাপ আমি জানি না, এবং এরা হচ্ছে ওয়েদার কক। সত্যি কথা বলতে যারা একদম মানে ফুল টাইম রাজনীতি করেন না, এনারা ওয়েদার কক হন, তারা বুঝতে পারেন কোন দিকে হাওয়া আছে সেই দিকে যাবো। তো তাদেরকে মমতা ব্যানার্জি নিয়েছিল কেন দলটা তৈরি করার জন্য? এটাই তো বারবার আপনি মুশকিল, তাহলে মমতা এটাই তো ব্যানার্জি মুশকিল। অ্যাডভাইজারের একটা রোল নিন। মমতা বন্দ্যোপাধ্যায় আরে যাদের অন্তত নিয়ে একবার দলটা বললেন না। বানালেন, এগুলো কোনো উত্তর হচ্ছে না। একদম চার্লস দা একটা কোনো সঠিক উত্তর কথা নেই বলেছেন এখানে। যে একদম যারা এই 1998 থেকে অন্য দলে 1998 থেকে যারা তৃণমূল কংগ্রেসের উত্তর নেই। সঙ্গে ছিলেন তারা আজ আস্তে আস্তে সরছেন, কেউ বৃদ্ধ হচ্ছেন, কেউ জেলে গিয়েছেন, বেরিয়ে এসে তাদের আর পথে নামার ক্ষমতা নেই। ফলে এখন দলটার তো তৃণমূল ভবিষ্যৎ নেই কংগ্রেসকে আসলে। যদি তাদের কাঠামোটা সোজা রেখে আন্দোলনে নামতে হয়, লড়াইয়ে নামতে হয়, বিরোধিতায় এখন নামতে হয়, আন্দোলনটা রাজনীতিরা যে জায়গায় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সেই মুখ হন, তাহলে কি এই দলটা চলবে নাকি কেউ ভরসা রাখবে? সোজা কথা, আমি দোলনদের কাছে আসি। একদমই বসে রাখছে না, একদমই বসে রাখছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো কেউ পছন্দই করছে না ওদের দলে। তাও কি বলতে যে মমতা ব্যানার্জিকে তাও মেনে নিতে পারে অনেকে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো কেউ মেনেই নিতে পারছে না। দেখুন, তার ভূমিকা, তার ওই অ্যাটিচিউড, তার যে অহংকারের মতো কথা, যে মানুষকে দেখে নেবে। কোচবিহারে গিয়ে শীতইতে গিয়ে যখন মিটিং হচ্ছিল সেখানে বলে যে বেশি কথা বলবেন না, আমি দেখে নেবো, তারপরে 12টার পর আমরা দেখে নেবো, ডিজে বাজাবো, যা যখন যা পেরেছে তাই। তারপরে আমাদের ফলতা, সে ফলতাতে গিয়ে ওরা যা আসছি, চার্লস আসছি। হ্যাঁ, ফলতাতে গিয়ে যা করেছে, আসবো ভাই। ফলতাতে আমাদের যারা আমি যেহেতু দক্ষিণ 24 পরগনা, ফলতাতে আমরা দেখেছি একটা ভোট হলে ডায়মন্ড হারবারের ভোট 7 লাখ ভোটের লিড। আপনি কি বলছেন? আমার ওই ছবিটা মনে পড়ছে, হ্যাঁ, তরুণ, 7 যে ওই লাখ যে ভোটের lead। জাহাঙ্গীর খান ওই গাড়ির কাঁচটা নামিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 কথা লাখ বলছেন, ভোটের lead। মাথায় হাত এখন দিয়ে lead মাথায় দিক হাত না, রাখছেন অভিষেক এখন বন্দ্যোপাধ্যায়। lead দিক না, 7 লাখ ভোটের হ্যাঁ। lead, এখন 2000 কি পরিণত হয়েছে। তাহলে তুমি যদি এতই ক্ষমতাশীল হবে, তাহলে তুমি জায়গা ছেড়ে পালালে কেন? ফলতার ভোটের সময় তোমাকে তো কেউ বলেনি জায়গা ছাড়তে। তুমি এখন রাজনৈতিক লড়াই হবে রাজনৈতিকভাবে। কে আমার বন্দুক ঠেকিয়েছে, কে কি করেছে, আমার তো এগুলো দেখার বিষয় বলতে আমরা কেউ দেখতে যাচ্ছি না ব্যাপারটাকে। আমরা দেখবো তুমি ভোটের লড়াইয়ের মধ্যে নমিনেশন ফাইল করেছো, তুমি পালিয়েছো কেন? দাদা তুমি 7 লাখ ভোটের লিড দেওয়া, ওখানে প্রত্যেকটা বাড়িতে আপনি জানেন না, ভোট দিতে গেলে ভোট দিতে পারে না, মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দেয়, না, আমি কয়েকদিন রেশন কার্ড এখন নিয়ে নেন। আপনারা কি করছেন? এইবার দেখুন, নতুন সরকারকে এনেছে এরা, জনগণ নতুন সরকারকে কংগ্রেস এনেছে, কি করছিল? একটা এবং FIR জনগণ ফাইল যখন করে। নতুন সরকারকে এনেছে, এবার জনগণ দেখবে তারা কি কাজ করে, বেশ, তারা চল। 5 বছর পর দেখবে কি কাজ করছে। চার্লস না, এখানে মূল বিষয়টা মনে রাখতে হবে যে এই তৃণমূল কংগ্রেস এরা তো ঠিক মতাদর্শের রাজনীতি করে না, এদের দলের প্রতি কোনো আনুগত্য নেই। আর একটু আগে যা আপনারা দেখাচ্ছিলেন না, এগুলো সবই হচ্ছে সিমটমস। ডিজিজে আসুন, রোগের কথায় আসুন। রোগটা কি? রোগটা হচ্ছে যেটা ববি হাকিম বলেছে যেদিন অভিষেকের বাড়িতে ওই নোটিশ পাঠানো হলো, বেআইনি নির্মাণের নোটিশ। ববি হাকিম প্রেস কনফারেন্স করতে গিয়ে একটা জায়গায় বলেছিল ইজারা নিয়ে নি, যে আমি কিন্তু কারো ইজারা নিয়ে বসে নেই। আর দুদিন আগে ঋতব্যতা একটা কথা বলেছে, আজকে একটু আগে চালাচ্ছিলেন, বলছিল যে প্রভু মিত্রের সম্পর্ক, মানে অভিষেক যেটা করতো এদের সবাইকে চাকর বাকরের চোখে দেখে। একদম এটা তো পলিটিক্যাল পার্টি, এই কারণে আমি শুধু এই ধরনের চাকর বাকরের মতো ব্যবহার কেউ পছন্দ করে না। না, আমি চার্লস একটা কথা বলি। কুণাল ঘোষের একটা বক্তব্য একটু শোনাবো। আমি আসছি। আর কুণাল ঘোষের একটা বক্তব্য মমতা শোনাবো। এই যে ব্যানার্জি তাও সবাই respect কথাগুলো করতে পারে, কিছুক্ষণ আগে অভিষেককে চার্লস respect দা করতে বলছিলেন না, যে যারা পুরনো তৃণমূল কংগ্রেস ছিলেন
তারা কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছেন। এমনকি ফিরহাদ হাকিম, যাকে আপনি জানবেন, ফিরহাদ হাকিম আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেছেন। কারণ ফিরহাদ হাকিমকে কারণ যেভাবে নারদা কেস আছে। ফিরহাদ হাকিমকে অভিষেক দিনের পর দিন যেভাবে নারদার কেস আছে। অপমান করেছে, অপদস্থ করেছেন। বেশ, আমি কুণাল ঘোষের রিয়াকশনটা একটু দেখাবো কি বলেছেন। আমি আসি, কুণাল ঘোষ কি বলেছেন দেখুন। ফিরহাদ হাকিম আজ গিয়েছিলেন ঋতব্রতর সঙ্গে দেখা করতে। তার সঙ্গে আমার অনেক পুরনো পরিচয়, ববিদার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক। আমি কোনো আলাদা ব্যক্তিগত মন্তব্য করব না। যারা মমতাদির সঙ্গে দীর্ঘদিন ছিলেন বা যারা মমতাদিকে ভালোবেসেছেন বা উল্টে যারা মমতাদি যাদের ভালোবেসে উজাড় করে তাদের দায়িত্ব দিয়েছেন, তাদের অন্তত সেই মহিলা এইটুকু আশা করতে পারেন যে তারা অন্তত আমার সঙ্গে থাকবে। 1 মাস হয়েছে সবে নির্বাচন। আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতীকে জিতে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী বলে জিতে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে প্রচার করেছি, 1 মাসের মধ্যে আমরা দলের বা নেত্রীর বিরুদ্ধাচরণ করব, আমি অ্যাটলিস্ট তার মধ্যে পড়ব না। যারা এতদিন ধরে বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি ছিলেন, নানা প্রশাসনিক এবং সাংগঠনিক বড় বড় দায়িত্বে ছিলেন, তো তারা যদি নানা ধরনের আচরণ করেন। নিরঞ্জন, একদম ওয়ান লাইনে। আমার বক্তব্য হচ্ছে যে আজকে যারা চলে যাচ্ছেন, আপনারা তো বলতেন যে তৃণমূল কংগ্রেস একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তো কোন ল্যাম্প পোস্ট গিয়ে কোন ঘুষখোরের সাথে মিটিং করছে আমার জানার মানে আমি আগ্রহী নই। তৃণমূল কংগ্রেস দলটা এটা যথার্থভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তিনি নেত্রী এবং তার সাথে আছেন বাংলার অগণিত কর্মী এবং তার সমর্থকরা। যতদিন মমতা ব্যানার্জি আছেন, যতদিন তার সাথে কর্মীরা আছেন, এবং কর্মীরা যে আছেন সেটা তো আপনারা একটা ট্রেলারই দেখে নিলেন, সেদিন ওয়াই চ্যানেলেই দেখে নিলেন। না সোনারপুরে আপনি সোনারপুরে মমতা ব্যানার্জি যাননি, আমি বলছি ওয়াই চ্যানেলে যখন মমতা ব্যানার্জি গেছেন, দাঁড়ান মমতা ব্যানার্জি যাকে নেতা বানাবেন সে নেতা একদম ক্লিয়ার। এই যে যখন এই বালিশ তৃণমূলের ঋতব্রত ব্যানার্জিকে যখন দল আইএনটিটিউসির সভাপতি বানিয়েছিল, কতজন ছিল সেটা আপনি কাউন্ট করুন। কতজন ছিল? হাজার হাজার সংখ্যায় কর্মীরা ছিল, হাজার হাজার সংখ্যায়। যেই কর্মসূচির পারমিশনটা পর্যন্ত দেওয়া হয়নি। আজকে বিজেপির প্রতিনিধি গোটা ডিবেটটা আমি খুব মন দিয়ে তার বক্তব্য শুনছিলাম, অত্যন্ত সুবক্তা, এ নিয়ে কোনো কথা নেই, কিন্তু তিনি একবারও অ্যাড্রেস করতে পারলেন না কেন বিজেপির নেতার বাড়িতে, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে, বিজেপির রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই দল ভাঙানোর খেলাটা হচ্ছে। এবং লাস্ট আমি যেটা বলে শেষ করব, যে উনি বলছিলেন যে তৃণমূল কংগ্রেস দলটা নাকি সবকিছু চাপিয়ে দেওয়া হয় ইত্যাদি, এগুলো বলছিলেন, বা প্রভুর মতো প্রভুত্ব দেখানো হয়, চাকর বাকরের মতো। আর আজকে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 1 মাস অতিক্রান্ত, এখনো তিনি ক্যাবিনেটের মন্ত্রীদের তাদেরকে পোর্টফোলিও দিতে পারলেন না, বারবার দিল্লি যাচ্ছেন পারমিশনের জন্য। আজকের অনুষ্ঠান প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরও ধন্যবাদ। শেষ করছি, অন্যান্য খবরের জন্য চোখ থাকুন।